ড্রামার শুরুতেই ইওনাকে কয়েকজন সেনাপতি রাজার কাছে ধরে নিয়ে আসে। এই অল্প বয়সী পুরুষের নাম লিহান। সে জুসেনের রাজা। প্রাচীন কোরিয়াকে জুসেন বলা হতো। তো ইওনাকে আনার পর সমস্ত মন্ত্রীরা তার শাস্তি কামনা করে। সবার এমন হাবভাব দেখে ইওনা তো ভয়ে শেষ। তখন রাজা উঠে আসে আর বলে, তুমি আমাকে কাল এমন খাবার রান্না করে খাইয়েছো যে আমার মাথা নষ্ট হয়ে গেছে, তাই আমি তোমাকে শাস্তি দিতে চাই। আজ থেকে তুমি রান্নাঘরের প্রধান রাঁধুনি। এই কথা শুনে উপস্থিত সবাই অবাক, কারণ প্রাচীনকালে পুরুষেরাই রান্না করত, যেখানে কিনা এক বাচ্চা মেয়ে প্রধান রাঁধুনি। রাজা বলে, আজ থেকে তুমি আমার জন্য নিত্য নতুন খাবার রান্না করবে। যদি খাবার আমার পছন্দ না হয় তাহলে তোমার মরণ নিশ্চিত। তো ইওনা কি জবাব দেবে সে বুঝতে পারছিল না। সে মনে মনে বলে, আমি তো 3 স্টার রেস্টুরেন্টের চিফ শেফ হতে চেয়েছিলাম, অথচ আমাকে এক রাজার রাঁধুনি বানিয়ে দেওয়া হচ্ছে। তখন রাজা বলে, প্রধান রাঁধুনি হতে চাও নাকি মরতে চাও? ইওনা মনে মনে ভাবে যে যেভাবেই হোক এই রাজার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হবে। সে জোরে জোরে বলে, না না, আমি রান্না করব, আপনার সামনে মজার মজার খাবার হাজির করব। এটা শুনে রাজা খুবই খুশি হয়। তখন ইওনা মনে মনে নিজে নিজে বলে, আমি ইয়নজিনা, আমি 2025 সাল থেকে এসেছি। এটা আপনাদের বিশ্বাস হয়? সে কিভাবে 2025 সাল থেকে প্রাচীন যুগে আসলো, এটাই এখন আমাদের দেখানো হবে। ইওনা একজন শেফ। সে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যেখানে অন্যান্য দেশের মানুষের সাথে কোরিয়া থেকে সে যায়। সেখানে ইওনার খাবার এত পছন্দ হয় যে বিচারকেরা এই খাবার সম্পর্কে জানতে চাইলে রোনা বলে এটা জুসেনের রাজার সবচেয়ে পছন্দের খাবার ছিল। জুসেনের রাজা খাবার অনেক পছন্দ করত। তো সেই প্রতিযোগিতায় ইওনা জয়ী হয়ে যায়। ইওনা তার বাবার সাথে কথা বলছিল যে এত বড় একটা খুশির সংবাদ। সে এবার 3 স্টার রেস্টুরেন্টের চিফ শেফ হয়ে গেছিল। তার বাবা তাকে বলে ফিরে আসার সময় তার জন্য একটা বই আনতে। বইটি হলো জুসেনের পুরনো ইতিহাস নিয়ে। তো বাবার কথা মতো সে বইটি নিয়ে যায় আর বিমানে ওঠে। তখন তাদের বিমানে খাবার দেয়া হয়। হঠাৎ বিমানের পাইলট বলে ওঠে, আকাশে সূর্যগ্রহণ হচ্ছে, আপনারা সবাই দৃশ্যটা দেখতে চাইলে জানালা দিয়ে তাকান। এটা শুনে সবাই জানালা দিয়ে তাকায়। ইউনার পাশের লোকটা তাকাতে গিয়ে ইউনার উপরে কফি ফেলে দেয়। এতে ইউনার বাবার জন্য নেয়া এই ইতিহাস বইটি ভিজে যায়। সে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে পরিষ্কার করার চেষ্টা করে। সে খেয়াল করে এটা অনেক আগের বই। বইটার নাম মাঙ্গু রও। এই বইয়ে অনেক রান্নার রেসিপি রয়েছে। সে উল্টে পাল্টে বইটি দেখতে থাকে। লাস্ট পেজে গিয়ে পড়তে থাকে। সেখানে লেখা, আমার প্রিয়তমা, তুমি যখন এই বইটা পড়বে তখন আবার আমার বুকে ফিরে আসবে। ইউনা হেসে ওঠে আর বলে, এটা কোনো রোমান্টিক বই নাকি? তখনই বইটা কেমন জল জল করে ওঠে আর অস্বাভাবিক ভাবে ইউনা সহ সব কিছু নড়তে থাকে। বেসিং এর পানিও উপরে উঠে যায়। ইউনা ছিটকে যায় আর সে দেখে বইয়ের লেখাগুলোর মাঝে সে হারিয়ে যাচ্ছে। তাকে টেনে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ সে একটা জঙ্গলে এসে পড়ে আর হরিণ ধরার ফাঁদে আটকে যায়। এদিকে হরিণ ধরার জন্য জুসেনের রাজা লিহান তার বোন নিয়ে ছুটে আসছিল। তখন লিহানের তার মায়ের কথা মনে পড়ে। সে ছোট থাকতে তার মাকে তার বাবা তাড়িয়ে দিয়েছিল। তখন সে কিছুই করতে পারেনি। চোখ খুলে রাজা হরিণটাকে শিকার করে। তো ভাবতেও পারেনি ইউনা এখানে কি করে আসলো। সে আসলে টাইম টেবিলের মাধ্যমে এখানে এসেছে। 2025 সাল থেকে প্রাচীন জুসেনে চলে এসেছে। রাজা লিহান শিকার করা হরিণটাকে জুসেনের প্রধান রান্নাঘরে পাঠাতে বলে। রাজমন্ত্রী রাজাকে প্রাসাদে ফিরতে বলে, কারণ চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। আগেরবার শিকারে শত্রুরা হামলা করেছিল, কিন্তু রাজা জানে আজ তার জন্য অনেক স্পেশাল দিন। আজ সে ইচ্ছা মতো শিকার করবে। ইনি হলেন রাজার দাদি ডাউগার। সূর্যগ্রহণের সময় শিকার করার মহাপাপ, আর এই কাজটা রাজা করতে গিয়েছে। এটা নিয়ে কয়েকজন মহিলা আলোচনা করতে থাকে। ডাউগার ভাবে, রাজা লিহানের কি তার মায়ের কথা মনে আছে, যাকে এই দিনেই তাড়িয়ে দেওয়া হয়েছিল? আর এই জন্যই কি সে এই অনুষ্ঠানে আসছে না? আর এরা সবাই অন্য রাজকুমার, অন্য মন্ত্রী, তারা রাজার জন্য অপেক্ষা করছে। আজকে এত বড় একটা অনুষ্ঠান, কিন্তু তারা রাজা জঙ্গলের শিকারে বসে আছে। একজন মন্ত্রী বলে, আমাদের ফিরে যাওয়া উচিত, আজকে সূর্যগ্রহণ হবে। এমন সময় অকল্পনীয় ব্যাপার ঘটে। দেবতারা অভিশাপ দেয়, ডাইনিরা ছাড়া পায়, তারা মানুষ রূপে ফিরে আসে। কিন্তু রাজা এই সমস্ত কিছু বিশ্বাস করতে আগ্রহী না। সে এসবে বিশ্বাস করে না। সে বলে, আমি এই সমস্ত মানি না। আজকে জামানায় ডাইনি কোথা থেকে আসবে? এদিকে ইউনার জ্ঞান ফিরে আসলে সে নিজেকে নেটের ফাঁদে আবিষ্কার করে। সে ঘাবড়ে যায়। তার স্পষ্ট মনে আছে সে প্লেনের ওয়াশরুমে ছিল, কিন্তু এখানে আসলো কি করে? সে ফোনে নেটও পায় না আর অনেক ডাকাডাকি করেও কাউকে খুঁজে পায় না। এদিকে রাজা একটা শিয়াল দেখতে পায় আর সেটার পিছু পিছু ছুটতে শুরু করে। অন্যদিকে ইউনা মোবাইলে নেট না পেয়ে ঘাবড়ে যায়। তখন একটা তীর ছুটে আসে আর একটা তীর আসলে ইউনার ফাঁদের দড়িতে ছিঁড়ে সেটা নিচে পড়ে যায়। ইওনা যুবকটিকে তীর ছুড়তে মানা করে। সে জানায় শিয়ালটি চলে গেছে। রাজা ইওনাকে এমন পোশাকে দেখে শত্রু
শত্রু মনে করে। সে আবারও তীর ছুঁড়ে মারে। ইওনা ভয়ে ছুটতে থাকে আর রাজাও তার পিছু পিছু আসতে থাকে। তো তারা একটা পাহাড়ের কিনারায় এসে পৌঁছায়। আকাশে তখন সূর্যগ্রহণ শেষ হচ্ছে। সে রাজার দিকে তাকিয়ে ভাবে যে দেখতে কোরিয়ান, তাহলে এমন আচরণ করছে কেন। এদিকে রাজা ভাবছে এমন আজব পোশাক পরা এই মেয়েকে, কারণ আগের কালে তার এমন প্যান্ট শার্ট পরতো না। তখন রাজা ভাবে তার মন্ত্রীর কথা মতো এই মেয়ে কোনো ডাইনি হতে পারে। তো সেও জিজ্ঞাসা করে তুমি কি কোনো ডাইনি নাকি। ইওনা সে তার নিজের পরিচয় দেয় যে সে একজন শেফ। কিন্তু রাজা তো এটা কি সে তো তাও বোঝে না, কারণ প্রাচীনকালে শেফ নামক কোনো শব্দই ছিল না। ইওনা তখন তার ব্যাগ থেকে স্টান গান বের করে বলে এটার অনেক পাওয়ার, কাছে আসলে মেরে ফেলবো, তুমি দূরে যাও। রাজা মেয়েটার কথা শুনে রেগে যায় যে আমাকে তুমি চেনো না, কত বড় সাহস, তুমি আমাকে তুমি করে বলো, কোনো আদব কায়দা জানো না নাকি। ইওনা রাজার দিকে তাকিয়ে বলে তোমাকে চিনার কি আছে, তুমি কি কোনো অভিনেতা নাকি, কোনো ড্রামা নাকি মুভি শুটিং চলছে, এটা কি কোনো হিস্টোরিক্যাল ড্রামা। এই সমস্ত কথা রাজার মাথার উপর দিয়ে যায়। সে ইওনাকে একজন বহুরূপী ধরে নিয়েছে। সে তীর ছুঁড়ে মারলে ইওনার ব্যাগ সহ ছিটকে পড়ে যায়। ইওনা বলে আসলেই আমাকে মারবে, সাহস থাকলে ঘোড়ার পিঠ থেকে নেমে দাঁড়াও, আমি ক্যারাটিক পারি। এটা বলেই সে ইওনা নিজের ক্যারাটিক দেখাতে থাকে। রাজা দেখে তার কাছে আর তীর নেই। তো এটা দেখে ইওনা প্রচন্ড খুশি হয়। এটা দেখে ইওনা তো প্রচন্ড খুশি হয়। সে পুলিশের হুমকি দেয় যে আমি পুলিশের কাছে ইনফর্ম করব, আমার কাজিনের শ্বশুর উকিল। এটা শুনে তো রাজা লিহান এগিয়ে আসে, কারণ সেই তো রাজা, পুলিশ আবার কে, তার উপরে কিছু আছে নাকি। সে তরোয়াল দিয়ে ইওনাকে মারতে আসে। ইওনা তার স্ট্যান্ড গান দিয়ে তরোয়ালটিতে ছোঁয়ালে এটাতে কোনো কাজই করে না। রাজা সুযোগে স্ট্যান্ড গানটা ফেলে দেয়। তখন তো রাজা ভেবেই নেয় যে এই মেয়ে নিশ্চয়ই ডাইনি, কোনো মানুষ না। সে ইওনাকে মেরে ফেলতে নিলে তখন পিছন থেকে এক মুখোশধারী শত্রু তার দিকে একটা তীর ছুঁড়ে মারে। সেটা রাজার বুকে বিঁধে যায় আর সে ইওনাকে নিয়ে পাহাড়ের নিচে পড়ে যায়। কিছুক্ষণ পরে তার মন্ত্রীরা তাকে খুঁজতে খুঁজতে সে পাহাড়ের উপরে আসে। তার ধনুক ছাড়া আর কিছুই পায় না। তখন তারা বুঝতে পারে রাজা বিপদে আছে। এদিকে রাজার অনুপস্থিতিতে অনুষ্ঠান তো আর আটকে রাখা যায় না। তাই তার বোনের জামাই হং আর তার বাবা ঘোড়া চড়ে অনুষ্ঠানের রেওয়াজ পালন করছে। তো কয়েকজন বলছে দেখো ওর কত বুদ্ধি, ফুসলিয়ে রাজার রাজকুমারকে বিয়েও করেছে আর বাপ বেটা মিলে এখন কেমন করে যাচ্ছে। এদিকে ইওনার জ্ঞান ফিরে আসলে সে নিজেকে নদীর পাড়ে আবিষ্কার করে। সাথে রাজাও আছে। সে রাজাকে রক্তাক্ত দেখে ভাবে সত্যি তার বুকে তীর লেগেছে। সে তার স্কার্ফ খুলে বেঁধে দেয়। তার উপর ইমার্জেন্সি 99-এ ফোন দেওয়ার জন্য মোবাইল খোঁজে। মানে এখনো ইওনা বুঝতে পারেনি যে সে টাইম ট্রাভেল করে প্রাচীন জুসেনে চলে এসেছে। তার ফোন তো তার ব্যাগে ছিল, যেটা এই রাজা ফেলে দিয়েছে। তাই সে লিহানের মোবাইল খোঁজার চেষ্টা করে, কিন্তু লিহানের তো কোনো ফোনই নেই, পাবে কি করে। এদিকে লিহান তাকে উল্টো বুঝে যে সে চুরি করছে। সে উঠে বলে ইওনা শত্রুর সঙ্গে মিলে তাকে মারার চেষ্টা করছে। সে ইওনাকে আবার আক্রমণ করতে যায়। ইওনা নাম জানতে চায়, ইওনার বাবার নাম জানতে চায়। ইওনা বলে সে একজন শেফ, নাম ইয়ন জিনা। রাজা বলে এই শেফ নামে কোনো বংশই তাদের এখানে নেই। তখন ইওনা তাকে আঘাত করে ছুরিটা নিজের কাছে নিয়ে নেয়। তারপর তারা দুজনে ছুরি নিয়ে লড়াই শুরু করে। ইওনা ছুরি হাতে নিয়ে রান্নার সময় যেমন করলে সেমন করলে রাজা শিওর হয়ে যায় যে আসলে এ একটা ডাইনি। পরে হাতাহাতির এক পর্যায়ে রাজা ইওনার মাথায় ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে ইওনা তাকে একটা গাছের সঙ্গে বেঁধে ফেলে। রাজার জ্ঞান ফিরলে নিজের এই অবস্থা দেখে সে অবাক। ইওনাকে বলে আমি একজন রাজা আর তুমি আমার সাথে এমন করছো। তখন ইওনা রেগে বলে আরে চুপ, তুই কিসের রাজা, এখানে কোনো রাজা টাজা নেই, এখানে তুই শুটিং এর সেট থেকে এখনো বেরিয়ে আয় বলছি। মানে সে এখনো ভাবছে যে এই ছেলে শুটিং এর সেটে আছে। তারপর সে রাজাকে নিয়ে সামনের দিকে হাঁটতে থাকে। এদিকে মহলে মগজু, যে কিনা একজন রাজকুমারী, সে তার দাসীর কাছে রাজার ফিরে না আসার কথা শুনতে পেয়েছে। এটা শুনে সে ভাবতে থাকে রাজা নিশ্চয় কোনো বিপদে আছে। তার তখন তার 7 বছর আগের কথা মনে পড়ে। মগজু তার মায়ের পাঠানো এক লোককে খুনের দায়ে জেলে ছিল। তখন রাজকুমার জেসেন তাকে সেখান থেকে মুক্তি করতে এসেছিল। পরিবর্তে তার হয়ে কাজ করতে হবে, কিন্তু মগজু রাজি হয়নি। সেভাবে জেসেন সুযোগের অপেক্ষায় আছে। সে সুযোগ পেলে রাজার ক্ষতি করবে। সে তার দাসীকে দিয়ে জেসেনের কাছে একটা চিঠি পাঠায়, যদি রাজার কোনো ক্ষতি হয় তাহলে তোমার সঙ্গে খারাপ হবে। এদিকে লিহান আর ইওনা জঙ্গলে হাঁটছে। লিহান বলে তার অনেক পানি টেস্টে পেয়েছে। ইওনা বলে তারও। লিহান এমন ভাবে আদেশ করাতে ইওনা বলে এমন ভাবে আদেশ করছো যেন তুমি রাজা। লিহান বলে আসলেই আমি রাজা। ইওনা বলে তোমার বুকে তীর লেগেছে আর তার সাথে সাথে তোমার মাথাটাও নষ্ট হয়ে গেছে। লিহান হেসে বলে তোমাকে কিভাবে বিশ্বাস করায়। তারপর সে উঠে দাঁড়ায় আর ইওনাকে তার নিজের পোশাকে থাকা ড্রাগনের ছবি দেখায়। আগের যুগে শুধুমাত্র রাজারাই এই পোশাক পরতে পারতো। ড্রাগন দেখে ইওনা বলে ড্রাগনের পোশাক দোকানে 10,000 ইওনে পাওয়া যায়, এটা তো এখন সবাই
তারাই পরতে পারে। ফরেনারদের প্রিয় পোশাক, তারা এটা পরে মহলে ঘুরতে যায়। সব দোকানে এই পোশাক ভাড়া। তার কথার আগামাথা লিয়ান তো কিছুই বুঝতে পারে না, তার সবকিছুর মাথার উপর দিয়ে যায়। কারণ আগের যুগে এই ড্রাগন আঁকা পোশাক শুধুমাত্র রাজারাই পরতে পারতো। সে বলে কিভাবে বললে বিশ্বাস হবে যে আমি এই দেশের রাজা? ইয়োনা বলে তোমাকে কিভাবে বললে বিশ্বাস করবে আমি একজন শ্রেষ্ঠ রেস্টুরেন্টের শেফ? মানে শেফ মানে হচ্ছে একজন রাঁধুনি। কিছুক্ষণ পরে লিহান বলে আচ্ছা জানি তুমি আমার যোগ্য নারী না, তারপরেও মহলে ফেরার পর তোমার সাথে এক রাত কাটাবো। এটা শুনে ইয়ানা লিহানের মাথায় একটা থাপ্পড় দিয়ে বলে কত বড় সাহস, তুই আমাকে এই সমস্ত কিছু বলিস? ড্রামা করতে করতে দেখছি তোর মাথাটাই চলে গেছে। তারপর সে লিহানকে ট্রেনের সামনে নিতে থাকে। তখন একটা বাড়ি দেখে আর লিহানের আগে আগে যেতে থাকে আর বলে এটা আমার শিকারি জঙ্গল, এখানে কেউ থাকে না। ইয়ানা বলে যে হ্যাঁ আপনি তো রাজা। যাই হোক, জুসেনের রাজা নাকি অনেক অত্যাচারী ছিল, মানুষের জায়গা জোর করে দখল করে নিত আর সমস্ত মেয়েদের নিজের বিছানায় টেনে নিত। খুবই খারাপ রাজা ছিল। এটা শুনে লিহান বলে আরে না, মানুষের জায়গা জোর করে নিতে যাব কেন? তুমি কি এই সমস্ত আমাকে বলছো? ইয়ানা বলে যে না, জুসেনের রাজাকে বলছি। লিহান বলে মেয়েদের মোটেও জোর করে নিত না, বরং মেয়েদেরকে তাদের বংশ বৃদ্ধি করানোর জন্যই এমন আনা হতো। ইয়ানা বলে তুমি এমন ভাব করছো যেন কথাগুলো তোমাকেই বলছি, আর তোমার এত সাহস আছে নাকি এত মেয়ে ধরে নিয়ে বংশ বৃদ্ধি করার? তখন সে মেয়েদের হ্যান্ডবুক দেখে সেটা পড়ে আসে, কারণ তার কাপড় ময়লা হয়েছিল। সে লিয়ানের কাছে এসে বসে। তখন ভেতর থেকে শব্দ হয়। ইয়ানা ভেতরে গিয়ে দেখতে গেলে গিয়ম নামের এই মেয়েকে দেখে। গিয়ম তাকে ঝাড়ু দিয়ে মারতে থাকে আর বলে তুমি চোর, তুমি আমার কাপড় না বলে চুরি করে পড়েছো। ইয়োনা তার কাছে ক্ষমা চায়। গিয়ম লিহানের মতো উল্টাপাল্টা বলতে থাকে। ইয়োনা বলে তুমিও কি ড্রামা সিরিজ করো নাকি? গিয়ম বলে ড্রামা সিরিজ কি সেটাই উচ্চারণ করতে পারে না, মানে সে বুঝেই না। গিয়মও লিওনের মতো কথা বলতে থাকে যে এই জঙ্গলে রাজা ছাড়া কেউ আসে না। তখন ইয়োনা ঘাবড়ে যায়, আসলে সে কিনা প্রাচীন জুসেনে চলে এসেছে। এটা কত সাল? এটা গিয়মের কাছে জানতে চাইলে গিয়ম বলে এটা মার্কের যুগ। এটা শুনে ইয়ানা পড়ে যায়। সে গিয়মকে কনভেস্ট রুম শপিং মল সম্পর্কে জানতে চাইলে গিয়ম এই সম্পর্কে কিছুই বলতে পারে না। তখন সে বলে পাহাড়ে তার ব্যাগটা পড়ে গিয়েছে, সেটা আনতে যাবে। গিয়মকে সাথে যেতে বলে গিয়ম বলে সে যাবে, কিন্তু খাওয়ার পরে। তার এখন অনেক ক্ষুধা লেগেছে। ইয়োনা নিজে রান্না করতে চায়। তারপর তারা দুজন মিলে বাইরে থেকে তাজা সবজি আনতে যায়। তারপর তারা রান্না শুরু করে। ইয়োনা তার রান্নার কামাল দেখায় আর মজাদার একটা খাবার বানিয়ে নিয়ে আসে। সে লিয়ানকে ডাকে আর খেতে বলে, কিন্তু লিয়ান খায় না। সে বলে আগে তুমি খাও। মানে রাজাদের নিয়মই ছিল এটা যে নিজে খাওয়ার আগে খাবারে বিষ আছে কিনা সেটা অন্যদের দিয়ে টেস্ট করিয়ে নিত। তো যাই হোক, ইয়োনা খাবার খাওয়ার পর সে লিহানকে দেয়, কিন্তু লিহান বলে এতগুলো একসাথে দিলে কি খাওয়া যায়? তখন ইয়োনা কমিয়ে আদর করে লিহানকে বলে আমার আদরের রাজকুমার, নাও নাও খাও খাও। খাবার মুখে দিয়ে লিয়ান তো কাশতে থাকে, কারণ খাবারে প্রচন্ড ঝাল ছিল। কিন্তু ইয়ানা খেয়ে বলে ঠিকই আছে। গিয়মও খেয়ে তো বলে এটা অনেক ঝাল। ইয়োনা তো রেগে যায় আর বলে যে আমি একজন থিয়েস্টার রেস্টুরেন্টের শেফ, আমার রান্না খেয়ে তোমরা ভুল ধরো? কত বড় সাহস! যাও, আমি একাই খাবো, তোমাদের দেবো না। কিন্তু গিয়ম বাধা দিয়ে বলে যে না না, এটা অনেক মজা হয়েছে, এটা আমিও খাবো। তারপর দুজনা গপ গপ করে খেতে থাকলে লিয়ান খাবারের দিকে তাকিয়ে থাকে, কারণ তারও খেতে ইচ্ছে করছিল। তাকিয়ে থাকতে দেখে ইয়োনা তার দিকে, ইয়োনা তাকেও দেয় এবং লিয়ানের তো এই খাবার খেয়ে তার মায়ের কথা মনে পড়ে যায় আর তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে এবং সে ভাবে যে এই মেয়ের হাতের খাবার খেয়ে আমার মায়ের কথা কেন মনে পড়ছে। তারপর লিয়ান ঘুমিয়ে গিয়ে ইয়োনা তার গায়ে কম্বল দেয়। গিয়ম বলে এটা কি তোমার স্বামী? তখন বলে আরে না, এটা আমার স্বামী না। তারা পাহাড়ে নিজের ব্যাগ খুঁজতে চলে যাওয়ার পর লিহান উঠে বসে, কারণ সে ঘুমোয়নি। যাওয়ার পথে গিয়ন বলে ইয়োনার চুলে ময়লা, তাই দুজন নদীতে নেমে পড়ে ইয়োনার চুল ধুতে। এদিকে রাজা সেনারা তাকে খুঁজে পায়। লিহান তো রেগে আগুন। সে বলে আমার শিকারের এলাকায় কেউ বাস করে কিভাবে? তখন সে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় আর বলা হয় সেই মেয়েকে খুঁজে বার করতে, যে তার এই অবস্থা করেছে। এদিকে ইয়োনা গিয়মকে জিজ্ঞাসা করে যে তুমি জানো এই এলাকা ভালো না, তাও এখানে থাকো কেন? গিয়ম বলে রাজার চোখ থেকে বাঁচতে, বাড়িতে থাকতে সমস্ত মেয়েদের ধরে মহলে নিয়ে যাওয়া হয়। এই কথা শুনে ইয়োনা বলে যে এই সমস্ত কিছু তো জুসেনের যুগে হতো এবং গিয়ম তো বলে যে এটাই তো জুসেনের যুগ। ইয়োনা ভাবে আমি কি টাইম ট্রাভেল করে চলে আসলাম নাকি? তখন উপর দিয়ে সেনাতে যেতে দেখে ইয়োনা হেল্প হেল্প বলে চিল্লাতে থাকে। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং পরবর্তী পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।